This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তে স্বস্তি নয় রাজ্যের, এই খবর দিয়ে তার কারণ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ আসেনি, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালী মামলার শুনানি। 2 সপ্তাহ সময় চায় রাজ্য, জুলাই পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। গ্রীষ্মকালীন ছুটির পর জুলাই মাসে পরবর্তী শুনানি। আমি ইন ডিটেল আর কি খবর রয়েছে বিষয়ে, কি কারণে আমরা জানবো। আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, জানতে চাইবো আর কি আপডেট। দেখো, স্থগিতাদেশ পাওয়া যায়নি ঠিক কথা, তবে এটা রাজ্য সরকারের জন্য ধাক্কা এমনটা কিন্তু বলা যাবে না। তার কারণ আজকে স্থগিতাদেশের জন্য রাজ্য সরকারের তরফেই আবেদন জানানো হয়নি, বরং স্থগিতাদেশের কথা তো পরে আসবে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয় রাজ্য সরকারের তরফে। শুনানির একেবারে প্রথমেই রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি আইনজীবী তিনি আবেদন করেন যে তার কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসেছে, যে তথ্য পরবর্তী ক্ষেত্রে শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে আসবে, এবং সেই কারণের জন্য তার কাছে যে ইনস্ট্রাকশন এসেছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী অন্তত 2 সপ্তাহ এই মামলা পিছিয়ে দেওয়া হোক। ঠিক সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু তারা দুজনেই আপত্তি জানান। তারা বলেন যে সুপ্রিম কোর্টে এই মামলাকে বিচারাধীন দেখিয়ে হাইকোর্টে মামলা প্রভাবিত করার চেষ্টা হতে পারে, কিন্তু বারবার ধরে যে কথা বলা হয় যে সেই চেষ্টা কখনোই করা হবে না। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আবেদনের ভিত্তিতে তারা গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত এই মামলা পিছিয়ে দিচ্ছে। পরবর্তী শুনানি হবে জুলাই মাসে, এবং যে কথা অভিষেক মনু সিংভি কথা দিয়েছেন আদালতে যে কোনোভাবেই এই মামলা প্রভাবিত করা হবে না, অর্থাৎ বিচারাধীন এই মামলা বলে নিয়ে হাইকোর্টে প্রভাবিত করা হবে না। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আজকে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সেখানে স্পষ্টভাবে প্রশ্ন করা হয়েছে যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তাহলে রাজ্য সরকার কেন তারা এসেছে? তার প্রেক্ষিতে অভিষেক মনু সিংভি বলেন যে রাজ্য সরকারের বিরুদ্ধেও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে। কোর্ট বলে যে যদি সেই মন্তব্য মনে করা হয় যে সেটা তাদের জন্য যথাযথ নয়, তাহলে তারা আদালত অবমাননার মামলা করতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে যা ঠিক হয়েছে যে পরবর্তী শুনানি জুলাই মাসে, এবং কিছুটা কৌতুকের সুরেই বিচারপতি গাভাই তিনি বলেন। ধন্যবাদ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই জ্যোতির্ময়। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপের সঙ্গে কথা বল। অরূপ, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, যে কারণ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে এলো না, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এই সন্দেশখালী মামলার শুনানি, কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ আমরা আদালত বিচার ব্যবস্থাকে সম্মান করি, সেটাই যে কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ। কিন্তু সাম্প্রতিক অতীতে কিছু বিচারপতির কাজকর্মে দেশের মানুষের মনে সন্দেহের উদ্রেক হওয়া অস্বাভাবিক নয়। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টে আবেদন করতে যে কোনো সরকার পারে, যে কোনো মানুষও পারে। এই অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে, তেমনি কোনো সরকারকেও দিয়েছে। আর যে এজেন্সিটা তদন্ত করছে, সেই এজেন্সিদের আপনার মনে থাকবে কদিন আগে আরিয়ান খান, শাহরুখ খানের ছেলে, এই এজেন্সি তাকে ফাঁসিয়ে দিয়ে বলেছিল ড্রাগ পাচারকারী। 2 মাস জেলে রাখা হয়েছিল। তারপরে দেখা গিয়েছিল যে কর্তা এজেন্সি এই মামলা এই অভিযোগ করেছিলেন, তিনি শাহরুখ খানের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। কার্যত এজেন্সির ভূমিকা যে সন্দেহের ঊর্ধ্বে নয়, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল। আর এজেন্সিকে দিয়ে বিজেপি কিরকম রাজনীতি করছে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। তাই আদালতে গেছে, এবার মহামান্য আদালত যেটা বিচার করেছেন, মনে করেছেন ভালো, সেটাই করেছেন। এবং আমি তো শুনলাম যে 2 মাস পিছিয়ে দিয়েছেন এই রায়দান। 2 মাস পরে গ্রীষ্মকালীন বেঞ্চের পরে তারা রায়দান দেবেন, সেই দিকে আমরা অপেক্ষা করছি। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে দের আয়ে পথ দুরস্তায়, দেরি হলো বিচার সুবিচার পাবে দেশের মানুষ, বাংলার মানুষ। কিন্তু এই শাহজাহানকে মাথায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশই গ্রেপ্তার করেছে, ইডি বা সিবিআই গ্রেপ্তার করতে পারে। বেশ, ধন্যবাদ অরূপ। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবুর প্রতিক্রিয়াও জানতে চাইবো এই বিষয়ে। সজল বাবু, কি বলবেন? 2 সপ্তাহ সময় চায় রাজ্য, জুলাই পর্যন্ত পিছিয়ে গেল এই শুনানি। না, আমি প্রথমে অরূপদার কথা শুনছিলাম। হ্যাঁ, ওই একটা আমরা পড়েছিলাম না, গোপাল বড় সুবোধ বালক, দেখলাম অরূপ বড় সুবোধ বালক হয়ে গেছে। মানে ভাবলে অবাক লাগে। বললো অরূপদা কি সুন্দর বললেন যে আমরা কোর্টকে মানি, আদালতের রায়কে মানি, আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাই। আদালতের নামে গত 7 দিন 10 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি মন্তব্য করেছেন, সেটা যদি অরূপদা না শুনে থাকেন তাহলে আমার কিছু বলার। আর সেটা যদি শোনার পর এই ধরনের মিথ্যাচার করেন, সেটা হাস্যকর। আমি প্রথম বলি যে দেখুন, আমার মনে হয় সুপ্রিম কোর্টে ওয়েস্ট বেঙ্গল ডিভিশন বলে একটা নতুন ডিভিশন করা উচিত।
প্রতিদিন সরকারের মানে ট্যাক্স পেয়ারদের পয়সায়, জনগণের পয়সায় শাহজাহানের বিরুদ্ধে মামলা, সেখানেও যাবে। আজকে যদি আপনার ওই কেষ্টর একটা সিকিউরিটি গার্ড ছিলেন, কি নাম এই মুহূর্তে খেয়াল করছে না, এত আসামি মনে রাখা যায় না, তাকে যদি বলে যে তিহারে নিয়ে যেতে হবে তাহলেও যাবে। এরা প্রতি ক্ষেত্রে, হ্যাঁ সাইগল হোসেন, এরা প্রতি ক্ষেত্রে মানুষের ট্যাক্স পেয়ারের পয়সায় প্রতি মুহূর্তে এরা সুপ্রিম কোর্টে যাচ্ছে যে কোনো ছুতোনাতায়, এবং প্রতি ক্ষেত্রে এরা থাপ্পড় খাচ্ছে। এবার শুধু আমাদের দেখার বাকি আছে মুখ্যমন্ত্রী রাজ্যের যে কোনো আদালতের বিরুদ্ধে, হাইকোর্টের যে কোনো বেঞ্চের বিরুদ্ধে যে কোনো কিছু মন্তব্য করেন। এবার সুপ্রিম কোর্ট নিয়ে উনি কবে মঞ্চে উঠে নাচত করে। ধন্যবাদ সজল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানাবো, আদালতে বিস্ফোরক ইডি। আদালতে বিস্ফোরক ইডি। শেখ শাহজাহানের দুর্নীতির টাকা আরো 2 মন্ত্রীর কাছে। শুধু জ্যোতিপ্রিয় নয়, ইডির নজরে রাজ্যের আরো 2 মন্ত্রী। তার কারণ শেখ শাহজাহানের দুর্নীতির টাকা আরো 2 মন্ত্রীর কাছে গিয়েছে, ইডি সূত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুজয়, আমি জানতে চাইবো যে ইডির তরফ থেকে এক্স্যাক্টলি কি বলা হয়েছে, একটু বিস্তারিত বলো। দেখো, আজকে বিশেষ ইডি আদালতে শাহজাহান মামলার শুনানিতে একের পর এক বিস্ফোরক অভিযোগ আজকে আদালতে বিচারকের সামনে নিয়ে আসা ইডির তরফ থেকে। এবং ইডির বিশেষ সরকারি আইনজীবী অরিজিৎ চক্রবর্তী অভিযোগ করেছেন যে ইডির নজরে রাজ্যের আরও 2 থেকে 3 জন মন্ত্রী রয়েছে। তার কারণ তদন্তে উঠে এসছে যে এই জমি দখল করে যে দুর্নীতি করা হয়েছে, সেই দুর্নীতির টাকায় ভোগ করেছেন বা সেই দুর্নীতির টাকার মানি ট্রেল পাওয়া যাচ্ছে আরও 2 থেকে 3 জন মন্ত্রীর কাছে। সেই 2 থেকে 3 জন মন্ত্রীর কাছে টাকা গিয়েছে, এই বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে। এবং সেই কারণেই এই মুহূর্তে শাহজাহানের জামিনের তারা বিরোধিতা করেন। তার কারণ এই মুহূর্তে তদন্ত যেহেতু সেই দিকে এগোচ্ছে, তাই তারা যদি জামিন পেয়ে যায় তাহলে তদন্ত বাধাপ্রাপ্ত হবে। একই সঙ্গে তোমার মনে থাকবে দিন কয়েক আগে শাহজাহানের অনুগামীর ডেরা থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, সেই প্রসঙ্গ আজকে আদালতের সামনে তুলে নিয়ে এসেছেন অরিজিৎ চক্রবর্তী, অর্থাৎ ইডির বিশেষ সরকারি আইনজীবী। তিনি স্পষ্ট বলেছেন যে অস্ত্র উদ্ধার হয়েছে, তদন্তে আগেই তারা পাচ্ছিলেন যে অস্ত্র ব্যবসায় এই দুর্নীতির টাকা খাটানো হচ্ছিল। এবং এই অস্ত্র উদ্ধারের ঘটনা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিল যে এই দুর্নীতির টাকা ঘোরানো হয়েছিল এই অস্ত্র ব্যবসার সঙ্গে, অস্ত্র কারবারের সঙ্গে, যেটা এই অস্ত্র উদ্ধারের ঘটনা আরও স্পষ্ট। শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, যে যাকে ডাক্তার বলেও অনেকে পরিচিত ডেকে থাকেন, সেই শেখ সিরাজউদ্দিন একজন চিকিৎসকের শেল্টারে রয়েছে, সেই অভিযোগও স্পষ্টত আনা হয়েছে। এবং তা শুধু তাই নয়, আরও বিস্ফোরক যে শাহজাহান এবং তার বাহিনীকে, তার অনুগামী যারা, তাদেরকে রাজ্য সরকার এবং স্থানীয় পঞ্চায়েত থেকে বিভিন্ন টেন্ডার পাইয়ে দিতেও সুবিধা দেওয়া হতো বা টেন্ডার পাইয়ে দেওয়া হতো। এবং এই টেন্ডার প্রক্রিয়াটার পাওয়ার ক্ষেত্রেও যে এই কালো টাকা, সেই কালো টাকাতে সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ করা হতো বা প্রকল্পের জিনিসপত্র কেনা হতো। অর্থাৎ এই দুর্নীতির টাকাই ঘুরপথে পঞ্চায়েতের কাজে ব্যবহার করত শাহজাহান এবং তার অনুগামীরা। ফলে একের পর এক বিস্ফোরক অভিযোগ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে 2টি অভিযোগ, সেটি হলো এক, যে আরও 2 থেকে 3 জন মন্ত্রীর নাম উঠে আসছে। শুধু উঠে আসাই নয়, তাদের কাছে মানি ট্রেল গিয়েছে, তাদের কাছে টাকা গিয়েছে, সেই অভিযোগ স্পষ্টত বলা হলো। দ্বিতীয় হচ্ছে শাহজাহানের এই দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসায় খাটানো। ফলে শাহজাহানের ক্ষেত্রে যে তদন্ত দিনের পর দিন এগোচ্ছে এবং নতুন নতুন তথ্য প্রমাণ উঠে আসছে, যে তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তারা এই সওয়াল করেছেন। ফলে এই সমস্ত একাধিক বিস্ফোরক অভিযোগ আজকে আদালতের সামনে নিয়ে আসার পর ইডির তরফ থেকে তাকে 14 দিনে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয় এবং আদালত কিন্তু তাকে 14 দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। অর্থাৎ আগামী 13ই মে পর্যন্ত শেখ শাহজাহানকে এবং তার ভাই আলমগীর, তার পাশাপাশি দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা, এদের প্রত্যেককেই আগামী 13ই মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফলে বুঝতেই পারছো যে তদন্ত যত এগোচ্ছে, ধীরে ধীরে কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে, যা কিন্তু রীতিমতো বিস্ফোরক বলা চলে। ধন্যবাদ সুজয়।